আরজিকর কাণ্ডে যাদের আড়াল করার জন্য আপ্রাণ চেষ্টা হচ্ছিল, যাদের বাঁচাতেই পুরো ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট, তাদের শেষ রক্ষা বোধহয় হলো না। আজ আরজিকর কাণ্ডে এলো এক নয়া মোড়। ডিএনএ রিপোর্টে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য, যা পুরো তদন্তেরই সমীকরণ বদলে দিল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। ডিএনএ বিশেষজ্ঞের পর্যবেক্ষণ বলছে ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরও অন্তত এক মহিলা এবং একাধিক পুরুষ। অর্থাৎ কলকাতা পুলিশের ধরা বা সিবিআই যাকে মূল অভিযুক্ত হিসেবে প্রতিপন্ন করতে উঠে পড়ে লেগেছে, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় শুধু নয়, প্রথম থেকেই যেটা দাবি করা হচ্ছিল সেটাই তাহলে সত্যি। ঘটনার পেছনে আরো বড় চক্রান্ত লুকিয়ে রয়েছে। আপনারা আজকে যদি দেখেন যে TV9 বাংলা, তারা একটা বিস্ফোরক রিপোর্ট সামনে নিয়ে এসছে এবং সেই রিপোর্টটা বিশ্লেষণ করেছেন ডিএনএ বিশেষজ্ঞ পার্থপ্রতিম মজুমদার। সেখানে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গেছে যে ঘটনাস্থলে ছিলেন আরও এক মহিলা এবং একাধিক পুরুষ। তবে এই তথ্য কি শুধুই ভুল নমুনা মিশ্রণ, নাকি এর পিছনে লুকিয়ে রয়েছে আরও কোনো বড় চক্রান্ত, যে চক্রান্তটা নিয়ে প্রথম থেকেই আমরা সরব হয়েছিলাম? আপনারা মনে করে দেখুন, যখন আরজিকর কাণ্ড সামনে এলো, তখন প্রথম থেকেই বেশ কিছু কথা শোনা যাচ্ছিল, যার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো সেই সব ভাইরাল কল রেকর্ড। এখানে দাবি করা হচ্ছিল যে মূল অপরাধী একজন নয়, একাধিক ব্যক্তি রয়েছে। এই আরজিকরের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই রয়েছে এবং ঘটনাস্থলে একজন মহিলা এবং একাধিক পুরুষ থাকতে পারে। ঠিক সেই এলিমেন্টগুলোই কিন্তু এই ডিএনএ রিপোর্ট প্রোফাইলিং করার পর সামনে চলে এলো। অর্থাৎ আরজিকর কাণ্ডে যখন সঞ্জয় রায়কে ঘিরে সিবিআই বলল যে সেই মূল অভিযুক্ত এবং তাকে ঘিরে বিচার প্রক্রিয়া শুরু হলো, তখন আমরা সকলেই কিন্তু একটু হলেও ক্ষুণ্ণ হয়েছিলাম যে এখানে যে তথ্য প্রমাণ লোপাট করা হচ্ছে, কোনো প্রভাবশালীদের আড়াল করার চেষ্টা করা চলছে, এটা তো সকলেই জানে এবং সেই কারণেই তো সকলে চেয়েছিল এখানে সিবিআই তদন্ত হোক। অথচ সিবিআই তদন্ত করার পর সেই সঞ্জয় রায় ছাড়া আর কাউকে খুঁজে পেল না। হ্যাঁ, একথা সত্যি যে এই আরজিকর কাণ্ডে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, ফলে মূল অভিযুক্তদের ধরাটা একটু টাফ, কিন্তু তা বলে কোনো রকম কোনো হদিশ পেল না সিবিআই। এবং তার থেকেও যেটা বড় প্রশ্ন, যদি সত্যিই তথ্য প্রমাণ লোপাট হয়ে থাকে, তাহলে সিবিআই যারা তথ্য প্রমাণ লোপাট করেছে তাদেরই কেন ধরছে না? এখানে কলকাতা পুলিশ বা এই রাজ্যের শাসক দল তো বুক বাজিয়ে বলতে শুরু করে দিল, দেখলে আমরা 24 ঘন্টার মধ্যে যাকে গ্রেপ্তার করেছিলাম, সিবিআইও বলছে সেই আছে, এর পিছনে অন্য কেউ নেই। তাহলে পুরো গল্পটা কোথায় হচ্ছে, কে গেমটা খেলছে? সিবিআই এর দিকে আঙুল উঠবেই। এবং সেই জায়গা থেকে যে কথাটা বারবার উঠে আসছে, যে অত্যন্ত প্রভাবশালী মহল আরজিকর কাণ্ডে প্রথম থেকে গুপিবাজি করে যাচ্ছে, সেই সত্যটাই আজকে সামনে চলে এলো। কি ঘটনা ঘটেছে? যে ঘটনা জানা যাচ্ছে যে ওখানে ডিএনএ নমুনার 29টা নমুনার বিশ্লেষণ করা হয়েছে এবং সেটা করতে গিয়ে বেশ কিছু রহস্যময় তথ্য উঠে এসছে। এর মধ্যে এটাকে দুটো ভাগে মূলত ভাগ করা হয়েছে। একটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড নমুনা, যেখানে নিহত চিকিৎসক এবং অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাদের রক্তের নমুনা, এইটাকে এইটাকে প্রোফাইলিং করা হয়েছে। আর বাকি নমুনা, এই নমুনাগুলোর মধ্যে আবার 3টে নমুনা পরীক্ষা করে বিশেষজ্ঞরা বলছেন এগুলো কিন্তু গোলমেলে। এবং সব থেকে বড় কথা, এর মধ্যে নেওয়া হয়েছে বৃহদন্ত্রের নমুনা, সেটা পাওয়া যাচ্ছে একজন মহিলার, যেটা কিন্তু আমাদের তিলোত্তমার নয়, আমাদের অভয়ার নয়। তবে এটা কার? সিভিকের? না, কারও নয়। এবং এইখানেই রহস্যটা বাড়ছে। তাহলে সেই রহস্যময়ী নারীকে? একটা নাম শোনা যাচ্ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু অভয়ার। এবং অন্য অন্য একটা ব্যাপার আছে, অন্য একটা অ্যাঙ্গেল আছে, যেটা বললে কন্ট্রোভার্সি হবে। তার নামটা উঠে আসছিল। এ কি সেই মহিলাই? প্রশ্নটা কিন্তু তুলে দিল ডিএনএ রিপোর্টিং। এবং সব থেকে বড় কথা, এই সিভিক ভলেন্টিয়ারের যে যোগ রয়েছে, তাকে দিয়ে যে ব্যাপারটাকে ইমপ্লিমেন্ট করানো হয়েছে, ওই একটা অভিযোগ উঠেছিল না যে যখন প্রায় অচৈতন্য হয়ে গেছে তখন এই সিভিক ভলেন্টিয়ারকে পাঠিয়ে তাকে বাকি কাজটা করানো হয়েছিল, সেই জায়গাটাও মিলছে ডিএনএ প্রোফাইলিং থেকে। স্তন প্রিন্টের নমুনা অভিযুক্ত সিভিকের সঙ্গে মিলে গেলেও 4টে মার্কার, যেটা অন্য এক পুলিশের ডিএনএ এর ইঙ্গিত দিচ্ছে। 4খানা, অর্থাৎ আরো 4জন যে পুলিশ ছিল। এটা বারবার বলা হচ্ছিল না যে একজনই ধর্ষণ করেছে, কিন্তু প্রথম থেকেই বিশেষজ্ঞরা বলছিলেন যেরকম ভাবে অত্যাচারটা চলেছে, একজনের পক্ষে করা সম্ভব নয়, এবং একজন যদি করতো সেখানে পাল্টা প্রত্যাঘাত আসতো, একটা মানুষের জীবন চলে যাচ্ছে, চরম কষ্টের মধ্যে আছে, সেই জায়গা থেকে যে প্রত্যাঘাতটা মানুষ বাঁচার জন্য করত, তার ক্ষত বিক্ষত জায়গাটা ওই সঞ্জয় রায়ের গায়ে দেখা যেত, সেটা দেখা যায়নি। সুতরাং
একাধিক পুরুষ ছিল যারা তার হাত পা ধরে রেখেছে এবং এই এই কাজটা, অন্যায় কাজটা করে গেছে, এটা কিন্তু এই ডিএনএ পরীক্ষা থেকে ইঙ্গিত আসছে। এমনকি তার যে জনিদারের নমুনা, সেটাও আরেকজন মহিলার উপস্থিতি মেলা যাচ্ছে। এবার ডিএনএ বিশেষজ্ঞ এখানে বলছে নিহত চিকিৎসক ছাড়াও ক্রাইম সিনে উপস্থিত ছিলেন আরো এক মহিলা এবং একাধিক পুরুষ। ডিএনএ প্রোফাইলিং কিন্তু একদম পুরো স্পষ্ট করে দিচ্ছে। কিন্তু সেক্ষেত্রে তাহলে প্রশ্নটা যেটা উঠছে সেটা হচ্ছে যে এই ডিএনএ রিপোর্টে যে কন্টামিনেশন বা নমুনা মিশ্রণের, নমুনার সঙ্গে অন্য কিছু মিশ্রণ ঘটিয়ে দেওয়া হয়েছে, অন্য কারোর নমুনা মিশিয়ে দেওয়া হয়েছে, সেটা তো প্রমাণ পাওয়া গেছে। কিন্তু এই মিক্সিংটা হয়েছে কোথায়? এটা দুটো জায়গায় হতে পারে, যেটা বিশেষজ্ঞরা বলছেন। একটা হচ্ছে ক্রাইম সিনে ইটসেলফ হয়ে গেছে, আর নাম্বার টু হচ্ছে ফরেন্সিক ল্যাবে হয়েছে। এবার এই পার্থপ্রতিম মজুমদার বিশেষজ্ঞ যিনি, তিনি বলছেন যে ল্যাবে কন্টামিনেশন প্রায় অসম্ভব, ল্যাবে এই মিক্সিংটা হবে এটা হতে পারে না, কারণ সেখানে কাজ হয় চূড়ান্ত সতর্কতার সঙ্গে। তাই প্রশ্ন উঠছে ক্রাইম সিনে কি এই মিশ্রণ ঘটেছে? এবং সব থেকে বড় কথা, এটা তো কেন্দ্রীয় ফরেন্সিক ল্যাব, সেখানে যদি এই মিক্সিং হয়ে যায়, সেখানে যদি এই গেমটা হয়ে যায়, তাহলে তো আর কিচ্ছু বলার নেই। তাহলে ওই সিবিআই ইডি সমস্ত কিছু বন্ধ করে দাও, কেন্দ্রও কিছু করতে পারে না, তাদেরকেও গোল খাইয়ে দেওয়ার মতো লোক এই রাজ্যে আছে। তাহলে এবার প্রশ্নটা যেটা উঠছে, তাহলে কি এই কন্টামিনেশন ইচ্ছাকৃত নাকি চক্রান্ত? দেখুন, একটা কথা মাথায় রাখুন, যখন সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্ট দিচ্ছে সুপ্রিম কোর্টের সামনে, তখন কিন্তু বলছে নমুনা সংগ্রহ যে বা যারা করেছে সেটা নিয়েও বড় প্রশ্ন আছে। এবং সেই রিপোর্ট পড়ে তৎকালীন প্রধান বিচারপতি মাননীয় ডিওয়াই চন্দ্রচূড় সাহেব, তিনি কিন্তু চমকে উঠেছেন, বাকি বিচারপতিরা চমকে উঠেছেন। এবং সিএফএসএল জানিয়েছে এই নমুনাগুলোতে কোনো ছত্রাক বা ব্যাকটেরিয়ার প্রভাব নেই। তার মানে রাজ্য ফরেন্সিক ল্যাব থেকে নমুনা পাঠানোর সময় গন্ডগোলের সম্ভাবনা রয়েছে। এখানে একবার স্টেটে প্রথমে কিন্তু করা হয়েছে এটা প্রাথমিকভাবে, তাহলে সেইখানেই কি মিক্সিংটা করিয়ে দেওয়া হয়েছে, নাকি ওই ঘটনাস্থলেই হয়েছে? যদি হয়ে থাকে, যেখানেই হয়ে থাকুক, তাহলে সেটা তো বৃহত্তর চক্রান্তের ব্যাপার রয়েছে। এবং সব থেকে বড় কথা, মুখ্যমন্ত্রী বলছেন তিনি পুরো ঘটনাটার সময় ফোনে তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়ালের সঙ্গে তিনি ফোনে ছিলেন, কি হচ্ছে না হচ্ছে তার আপডেট পেয়েছেন। অভিজিৎ মন্ডল ধরা পড়েছে, অভিজিৎ মন্ডল, বিনীত গোয়েল সেখানে সারাদিন পড়ে আছে, তারপরেও এইসব কিছু করতে পেরেছে। প্রশ্ন অনেক উঠে যাচ্ছে, আরো উঠে যাচ্ছে। তবে সব থেকে যেটা ভয়ঙ্কর, যে জায়গাটা ইঙ্গিত দিচ্ছে, সেটা হচ্ছে যে এই যে ডিএনএ রিপোর্ট, সেখানে চারজন পুরুষ এবং আরো এক মহিলার উপস্থিতি প্রমাণিত। অর্থাৎ ডিএনএ প্রোফাইলিং বলে দিচ্ছে প্রথম থেকে, ওই যে ভিডিও, বিভিন্ন অডিও কল ভাইরাল হচ্ছিল, বিভিন্ন রকম জুনিয়র ডাক্তারদের কাছ থেকে শোনা যাচ্ছিল, তখন অনেকেই সেটাকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছিলেন। সেই জায়গাটা এস্টাবলিশ হয়ে গেল যে এই ঘটনার পিছনে মূলত পাঁচজন আছে। চারজন পুরুষ যারা হাত পা ধরেছিল, ঘটনা ঘটিয়েছিল, এবং একজন মহিলা যে তার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে ভুলিয়ে ভালিয়ে ওইখানে নিয়ে গিয়েছিল, এবং তারপর এই পুরুষদের দিয়ে বাকিগুলো হয়, যাদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। যে তথ্যগুলো আমরা প্রাথমিকভাবে শুনছিলাম, কিন্তু অবাক হলাম যখন চার্জ ফ্রেম হলো, চার্জশিট হলো, তখন সেই তথ্যগুলো এলো না। কিন্তু এখন সেগুলো এসে গেল। এবার প্রশ্নটা আসছে, তাহলে সেই মহিলাটিকে কেন তাকে সিবিআই বার করতে পারছে না? যদি ডিএনএ প্রোফাইলিং এ মেলে, তাহলে কেন কলকাতা পুলিশ তাকে ধরতে পারেনি? কেন তার নামটা এখন অব্দি সামনে আসছে না? অপরাধ স্থলে তার উপস্থিতিটা কেন ছিল? কোন ভূমিকাটা সে পালন করেছিল? এবং ওই চারজন পুরুষকে, তাদের ভূমিকাটাই এক্স্যাক্টলি কি ছিল? এই যে এত জেরা হয়েছে, এই অভয়ের যখন বিচার পর্ব চলছে, 50 জনের সাক্ষী নেওয়া হয়েছে, সাক্ষ্য গ্রহণ হয়েছে, সুতরাং সেইখান থেকে জেরা করে এদের নামগুলো উঠে আসেনি? নাকি এগুলো সবগুলোই সিবিআই এর কাছে আছে, এই তদন্তটা আলাদাভাবে চলছে বৃহত্তর ষড়যন্ত্রের আঙ্গিকে, এবং সেই জন্য তদন্তের স্বার্থে এখনো সিবিআই এগুলো সামনে নিয়ে আসেনি? এই প্রশ্নটা কিন্তু আজকে এই ডিএনএ প্রোফাইলিং সামনে আসার পর বেশ বড় করে উঠে গেল। বিশেষজ্ঞদের মতে ওয়াই ক্রোমোজোম বিশ্লেষণে অভিযুক্ত সিভিকের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে, ওই যেটা স্তনবৃন্তে কামড়ের কথা বলা হচ্ছে সেইখান থেকে। তবে অন্যান্য পুরুষদের ডিএনএ উপস্থিতি চক্রের ইঙ্গিত দেয়। অর্থাৎ এটা যে একা ঘটনা নয়, গ্যাং ঘটনা, সেটা কিন্তু ডিএনএ প্রোফাইলিং বলছে, অন্তত এই রিপোর্টকে যদি সত্যি মানা হয়। এবার তাহলে প্রশ্ন উঠছে যে এই তদন্তে তাহলে ভবিষ্যৎটা কি হতে চলেছে? কেননা ডিএনএ রিপোর্টের ভিত্তিতে তদন্তকারীদের কাজ যে এখন আরো কঠিন হয়ে গেল। সিএফএসএল রিপোর্ট, এই গত কয়েকদিনে মিডিয়াতে যে রিপোর্টিং হয়েছে, তার বেসিসে এটা যে রীতিমতো সিবিআই চাপে পড়ে গেল, তাহলে সেটা তো সামনে চলে আসছে। কিন্তু কিভাবে প্রমাণ হবে ক্রাইম সিনে আরো একজন মহিলা ছিলেন? এগুলো ডিএনএ প্রোফাইলিং থেকে আসছে, এটা কি আদালতে প্রমাণ গ্রাহ্য হবে?
এই ডিএনএ মিক্সিং এর ব্যাপারটা কি করে হলো, কে করলো, কারা কারা জড়িত ছিল? বৃহত্তর ষড়যন্ত্রের তদন্তে তো এইটা অবশ্যই করে আসা উচিত। সিবিআই কি সেদিকে কোনো রকম কিছু আসছে? যদি আসে, ওয়েল অ্যান্ড গুড। যদি না আসে, কিন্তু যে তথ্যটা উঠে আসছে সেটিং থিওরি, সেটা কেউ উড়িয়ে দিতে পারবে না। সিবিআই কম্প্রোমাইজ যে কথাটা সাধারণ মানুষ বলতে শুরু করেছে, সেই কথাটাই আরো জোরদার ভাবে বাঁচতে শুরু করবে। এবং ওই যে যে পয়েন্টটা উঠছে যে শুধুমাত্র সঞ্জয় রায়কে দিয়ে বিচার প্রক্রিয়া শুরু হলো, এমনকি সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল, তাদের বিরুদ্ধে চার্জশিট অব্দি দেওয়া গেল না, তাহলে ওই সিবি কি একমাত্র অপরাধী, এটা আদালত মেনে নেবে? সেইভাবেই কি কেসটাকে সাজানো হয়েছে, নাকি এই চারজনের কথা আসবে বৃহত্তর ষড়যন্ত্রের প্রেক্ষাপটে? এবং এই কেসে ডিএনএ প্রোফাইলিং যদি যদি যে কথাগুলো উঠে আসছে, পার্থপ্রতিম মজুমদার যে কথাগুলো বলছেন, সেটা যদি সত্যি হয়, তাহলে বিশেষজ্ঞরা বলছেন এটা তদন্তের একটা অংশ নয়, পুরোপুরি তদন্তটাকে কিন্তু মোড় ঘুরিয়ে দিতে পারে এই ডিএনএ প্রোফাইলিং। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সেটাই যদি হয়, তাহলে এটাকে সিবিআই এতদিন সামনে নিয়ে আসেনি কেন, এইটার উপর বেশ করে করেনি কেন? সিবিআই যতক্ষণ না এই প্রশ্নগুলোর উত্তর ক্লিয়ার করতে পারছে, সন্দেহের ঊর্ধ্বে কিন্তু তারাও নয়। এবার যেটা সব থেকে বড় প্রশ্ন, যে কারণে সন্দেহটা তাদের উপরে উঠছে, সেটা হচ্ছে যে বারবারই এই প্রশ্নটা উঠেছে যে এখানকার কলকাতা পুলিশ বা এখানকার প্রশাসন, তারা তদন্তে সঞ্জয় রায়কে স্কেপগোট করতে চেয়েছে এবং মূল ঘটনার পর সমস্ত তথ্য প্রমাণ লোপাট করে দিয়ে যারা প্রকৃত অপরাধী তাদেরকে আড়াল করার চেষ্টা করেছে। তাহলে এখানে দুটো পার্ট উঠে দাঁড়াচ্ছে, যে সঞ্জয় একা অপরাধী নয়, তার সঙ্গে আরো কিছু লোক অপরাধে যুক্ত ছিল। যারা মেন ঘটনাটা ঘটিয়েছে, ওই চারজন পুরুষ এবং একজন মহিলা, তাদেরও সঞ্জয় রায়ের সঙ্গেই ধরা পড়া উচিত এবং সঞ্জয় রায়ের যা শাস্তি হবে সেটাই হবে। এবং দুই, যেটা আরো বৃহত্তর প্রেক্ষাপট, সেটা হচ্ছে যে এই তথ্য প্রমাণগুলো লোপাট হয়ে এদেরকে বাঁচানোর চেষ্টা করেছে পুলিশ এবং প্রশাসনের কোন মহল, তাদেরকেও আইডেন্টিফাই করতে হবে এবং তাদেরও যা শাস্তি এই সঞ্জয় রায় এবং বাকি পাঁচজনের হবে, তাদেরও সেটা করতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত না সিবিআই করতে পারছে, ততক্ষণ পর্যন্ত সিবিআই কিন্তু প্রশ্নের উপরে উঠছে না। এবং সাধারণ মানুষ অভয়াকে নিয়ে কোথাও যেন একটা মনমরা হয়ে গিয়েছিল। এই ডিএনএ প্রোফাইলিং নতুন করে আবার অভয়ার জন্য, অভয়ের জাস্টিসের জন্য তাদেরকে কিন্তু ময়দানে নামিয়ে দেবে। আজকে ডিএনএ প্রোফাইলিং সত্যিই বহু বহু প্রশ্ন তুলে দিল এই রাজ্যের প্রশাসনকে নিয়ে, এই রাজ্যের কলকাতা পুলিশকে নিয়ে, এবং সব থেকে বড় কথা, যাদের উপর মানুষ আস্থা রাখতে চেয়েছিল, আদালত আস্থা রাখতে চেয়েছিল, সেই সিবিআই কে নিয়েও। কি বলবেন এই ডিএনএ প্রোফাইলিং নিয়ে? সত্যিই কি এটা আরজি করের সত্যিকারের জাস্টিসটা দিতে পারবে, প্রকৃত অপরাধীদের ধরে দিতে পারবে? নাকি যেভাবে সঞ্জয় রায়কে বলির বাঁকড়া কলকাতা পুলিশ করতে চেয়েছিল, সিবিআইও সেই পথে হেঁটে সঞ্জয় রায় গিয়ে এটা থামিয়ে দেবে? অভয়ের প্রকৃত জাস্টিস বোধহয় আমরা পাবো না। উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।